এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। ওই মিটিংয়ে মূলত দুইটা সিদ্ধান্ত নেওয়া হবে। মিটিংয়ে পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যদের যেভাবে হোক অবশ্যই উপস্থিত থাকার জন্য আজকে এই বিষয় হলো, এক নম্বরটা হলো দলীয় বিষয়, যে আমরা গত রাজ্য সম্মেলনে রেল স্টেশনে আটক করা হয়েছে অনুপ্রবেশকারী, এই যে বিষয়গুলি ঘটনা প্রত্যেক দিনই নোটিফিকেশন আওয়ার পরে প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে রাজ্যের কোনো না কোনো প্রান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশ লক্ষ্য করা যাচ্ছে। এজ এ সিটিজেন হিসাবে আপনাদের বা পলিটিক্যাল পার্টি হিসাবে আপনাদের কোনো দায়িত্ব এই বিষয়ে আছে? আমরা অলরেডি আপনারাও জানেন 2009 থেকে আমাদের যে ত্রিপুরা ল্যান্ড রাজ্য গঠনের যে এদেশি এলাকাকে নিয়ে ত্রিপুরা রাজ্য ভারতের সংবিধানের 2 এবং 3 নং ধারা অনুযায়ী আমরা এদেশি এলাকাকে নিয়ে পূর্ণাঙ্গ রাজ্য ত্রিপুরা ল্যান্ড রাজ্য গঠন নিয়ে আমরা দাবি করে এসেছি। আপনারা জানেন এই ডিমান্ডের পেছনে মূল যে কারণ সেটি তো এই কারণ। তো এটা আমরা শুরু থেকে 1967 থেকে যখন এই ত্রিপুরা রাজ্যে আঞ্চলিক দল টিউজেস জন্ম হয়েছিল, সেটাতে প্রথম যে ডিমান্ড এটাই ছিল, কিন্তু তখন এই গুরুত্বটা মানুষ বুঝতে পারেনি। আমি আরেকটু ব্যাখ্যা করব, কারণ আমরা 2023 গত 2024-এও আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে এই বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি, যখন আমরা ওই আমাদের বাংলাদেশে যখন শেখ হাসিনার অপসারণ নিয়ে যখন সমস্যা তৈরি হয়েছিল, তখনও আমরা এই কথাটা বলেছিলাম যে এইটা কিন্তু শুধু ত্রিপুরার বিষয় নয়, এই বিষয়টা কিন্তু সমগ্র ভারতবর্ষের। ত্রিপুরা হচ্ছে এটা একমাত্র করিডোর। যারা ত্রিপুরায় অনুপ্রবেশ করবে বা করছে তারা তো ত্রিপুরায় থাকবে না, তারা মহারাষ্ট্রে যাবে, দিল্লিতে যাবে, কাজে এটা ক্যান্সার হয়ে যাবে। শুরু তো হবে ত্রিপুরা থেকে। এখন আমরা ত্রিপুরাবাসী যারা আছে আমরাই শুধু ভুগবে না, সারা ভারতবর্ষ এটা যখন ক্যান্সারের মতো স্প্রেড হয়ে যাবে, তখন কিন্তু তখনই আপনাদের মাথায় এটা আসবে। আমরা এই কথাটা কিন্তু বারবার বলে আসছিলাম। আজকে এই পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের যে পরিস্থিতির পরে যখন অমিত শাহজি তারা অনুভব করতে পেরেছেন, যাচাই করে দেখেছেন, এখন তো পশ্চিমবঙ্গে কীরকম হার, মহারাষ্ট্র, দিল্লি, তোমার ঝাড়খণ্ড, এরপরে বেঙ্গালোর, বিভিন্ন জায়গাতে এটা ক্যান্সারের মতো স্প্রেড হয়ে গেছে। যখন আমরা ত্রিপুরাবাসী যারা আমরা যখন বলতাম, তখন আমাদেরকে কি বলতো, এটা সাম্প্রদায়িক একটা ইস্যু বলে বলতো, কিন্তু এটা আদৌ সাম্প্রদায়িক ইস্যু নয়, এটা ভারতবর্ষের সার্বভৌমত্বের বিষয়। এখন কিন্তু আর আমরা কি আর বলবো ত্রিপুরাবাসী, আমরা যা সময়ে বলেছিলাম, কিন্তু এখন আমাদের বলে লাভ নেই। এখন সারা ভারতবাসী বলবে, এখন দিল্লি বলবে, মহারাষ্ট্র বলবে, তাদের এখানেও সেই ক্যান্সারটা স্প্রেড হয়ে গেছে। আমরা এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা তৃতীয় এদেশি এলাকাকে নিয়ে পূর্ণাঙ্গ ত্রিপুরা ল্যান্ড রাজ্য গঠন চেয়েছি। এই একমাত্র কারণ এই যে দুই একটা ধরে ধরে পুষব্যাক করে দিয়ে এটা কি আমাদের সমস্যার সমাধান হবে? এটাতেও ভারতবর্ষের বা রাজ্যের একটা নীতির, আমি কেন বলছি যে আমরা ফলো আপ করছি, আমরা বলছি এই কারণে যে আপনি এটা কাঞ্চনপুর থেকে বাংলাদেশি সাপোজ ধরেছেন, ধরে নিয়ে খোয়াইয়ে গিয়ে বর্ডারে গিয়ে পুষব্যাক করে দিয়েছে। আগামীকাল সাবরুম থেকে ওই লোক আবার এখানে প্রবেশ করবে না, এটা কোনো গ্যারান্টি আছে? যদি এখানে বেআইনিভাবে যদি ধরা পড়ে, এখানে রাখতে হবে, তাকে ক্যাম্পে রাখতে হবে। সে যাতে যদি সে আবার ওনাকে পুষব্যাক করে দেয়, তাহলে তার পানিশমেন্টটা কি? এখানে ভারতবর্ষে যে বেআইনিভাবে সে ঢুকেছে, উনি ধরা পড়েছে, কিন্তু ধরে নিয়ে আবার ব্যাক করে, ওনার পানিশমেন্টটা কি? বেআইনিভাবে প্রবেশ করেছে, এটার পানিশমেন্ট তো থাকা দরকার, কিন্তু না, এটাকে ধরে নিয়ে পুষব্যাক করে দেবে। তা আগামীকালকে আবার সাবরুম দিয়ে আসবে,
এইভাবে এটা সমস্যা সমাধান সম্ভব নয়, যে কারণে আমরা ফলো আপ করছি। এই কারণে কিভাবে এটার সমাধান করতে যাচ্ছে রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার, সেটা আমরা আমাদের কাছে পরিষ্কার নয়। এটা আগে পরিষ্কার হোক, তারপরে আমরা এটা পরবর্তী সময়ে রিভিউ করে কি হয়েছে ত্রিপুরা রাজ্যে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আদৌ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সব কিছু 30 দিন কমপ্লিট হওয়ার পরে যা তথ্য চলে আসবে, আমরা পার্টি আইপিএফটি পার্টি রিভিউ কমিটিতে বসবো, রিভিউ করব, করার পরে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা জানাবো। স্যার, আরেকটা বিষয়, মাইগ্রেন্টস এবং এই যে রোহিঙ্গাদের পুশব্যাক করানোর জন্য যে আদেশ দিল্লি থেকে এসেছে, বিভিন্ন রাজ্যে এটা কার্যকরী হচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যে সেই রকম ভাবে এটা কার্যকরী করা হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে দলের কি স্ট্যান্ড থাকবে? আমি একটু আগে আমি বলেছি যে রাজ্য সরকারকে আমরা অনুরোধ করেছি, যেহেতু ভারত সরকারের নির্দেশ, সেই নির্দেশ যাতে পালিত হোক এবং পদক্ষেপ নেওয়া হোক। কিন্তু এর আমরা দেখেছি, আপনারাও দেখেছেন যে কিছু রাজনৈতিক দল অথবা ব্যক্তিবিশেষ কোনো একটা সংগঠন, সেটা এনজিও হোক বা সামাজিক সংগঠন হোক, কিছু এটা নিয়ে একটু আন্দোলন শুরু করে দিয়েছে। কিন্তু আমরা এখনই এইসব আন্দোলনে যাব না, কারণ গাইডলাইন এখনও আমাদের হাতে পরিষ্কার নয়। পুশব্যাক বলতে আমাদের কাছে, আমরা পার্টির কর্মীদের আমরা নির্দেশ দিয়েছি এই বিষয়ে বিরত থাকার জন্য, কারণ ভারত সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে গাইডলাইন অনুসারে করা। সেক্ষেত্রে আমরা আইনকে হাতে তুলে নেব না, রাজ্য সরকারকে এই কাজটা করতে দিতে হবে। কিন্তু আমাদের যে বক্তব্য, এই জায়গাতে যে বিনা ডকুমেন্ট, যারা ডকুমেন্ট হাতে নেই তাদেরকে শুধু পুশব্যাক করবে, নাকি সিএএ আইন অনুসারে, যেটা 2015 থেকে ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করছেন, সেটা সিএএ আইন অনুসারে বেআইনি বাংলাদেশি, তাদেরকেও পুশব্যাক করা হবে, নাকি 1971 সন 25শে মার্চ অনুসারে যারা ত্রিপুরা বা ভারতবর্ষে যারা রয়েছেন তাদেরকে পুশব্যাক করা হবে? নোটিফিকেশনে কিন্তু এই বিষয়ে কিছু অস্পষ্ট রয়েছে, যে কারণে শুধু এটা নয়, এটা কি শুধু ধরা খেলে বা ধরা পড়লে কি শুধু ওটাকে পুশব্যাক করে দেওয়া হবে, না এটার জন্য কি কোনো ক্যাম্পে রাখা হবে? এইসব বিষয়ে এখানে কোনো স্পষ্ট নেই, যে কারণে আমরা ফলো আপ করছি রাজ্য সরকার কি করবে, কোন পদক্ষেপ নেবে, 30 দিন পর কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাকে দেখে আমরা রিভিউ করব, রিভিউর পরে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নেব। এটা হলো আইপিএফটির মূল বক্তব্য। কিন্তু এডিসিতে ভিলেজ কমিটি ইলেকশন হচ্ছে না, তাতে ওইখানের জনগণের যে সমস্যা সেটি সমাধান করতে অসুবিধা হচ্ছে। অন্যরা পার্টিরা এই আওয়াজ করছে, কিন্তু আপনাদের স্ট্যান্ড কি? আপনারা জানেন যে আমাদের মডেলিটি কমিটির মাধ্যমে 2019-এ এই তৃতীয় এডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হিসাবে উন্নীত করার জন্য, যেখানে বর্তমানে 30 সদস্য যে তৃতীয় এডিসি, এটাকে 50টা আসন বিশিষ্ট সিট করে 42টা দপ্তর দিয়ে এটাকে তৃতীয় এডিসিকে উন্নীত করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল টিটিসি গঠনের জন্য অলরেডি 2019-এ আমাদের রাজ্য সরকারও পাস করে দিয়েছে বিধানসভায় প্রস্তাব, এবং এটা কি বলে পার্লামেন্টে বিবেচনাধীন অবস্থায় আছে। শুনেছি পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটি সেও এটা সাবমিট করেছে, এখন এটা অপেক্ষায় আছে যে কোনো সময় এই সিদ্ধান্ত বের হয়ে আসতে পারে। তো যেখানে তৃতীয় এডিসি টোটালি চেঞ্জ হয়ে টিটিসি হয়ে যাবে, বর্তমানে যে এডিসির যে ভিলেজ কমিটি সেটা হলো এক স্তরীয় ভিলেজ কমিটি। টিটিসি হয়ে গেলে এই এক স্তরীয় যে ভিলেজ কমিটি যে পঞ্চায়েত, এই সিস্টেম 30 গ্রাম পঞ্চায়েতের সিস্টেমে চলে যাবে। তো এখন ইলেকশন করে ধরুন আগামী 3-4 মাস বা আগামী জুলাই মাস হয়তো টিটিসি ঘোষণা হলো, হ্যাঁ,
তো আবার কি আমরা ইলেকশন করব? আমাদের প্রস্তাব এখানে যেহেতু মডেলিটি কমিটির মাধ্যমে আইপিএফটি বিজেপি যে চুক্তির মাধ্যমে যেখানে টিটিসি দেওয়ার কথা বলা হয়েছে, পাসও করা হয়েছে, সেটাকে ইমপ্লিমেন্ট করো এবং ওই টিটিসি আইন অনুসারে এখানে 30 পঞ্চায়েত সিস্টেমে ভিলেজ কমিটির ইলেকশন হোক, আমরা এইটা চাই। ধন্যবাদ। 2 নাম্বার হলো আগামী 14 তারিখ জুন 2025 দুপুর 11 গতিকায় আগরতলায় আইপিএফটি দলের শাখা সংগঠন ইয়ত আইপিএফটির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে ইয়ত আইপিএফটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই সম্মেলনে ডিভিশন থেকে সমস্ত ইয়ত আইপিএফটির সদস্যরা যাতে উপস্থিত থাকতে পারে তার কমিউনিকেশনের জন্য আইপিএফটির প্রার্থী ডিভিশন কমিটির সমস্ত প্রেসিডেন্ট এবং সেক্রেটারিদেরকে দায়িত্ব নিতে বলা হয়েছে। 3 নাম্বার হলো যে গত 19 মে 2025 মাননীয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নোটিফিকেশন অনুসারে আগামী 30 দিনের মধ্যে ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত রাজ্য সরকারকে রাজ্যে বিনা ডকুমেন্টে যারা ভারতে বসবাস করছে অথবা এই রাজ্যে বসবাস করছে সেই সব রোহিঙ্গা অথবা বেআইনি অনুপ্রবেশ বাংলাদেশিদের পুশব্যাক করার জন্য রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য আইপিএফটি প্রার্থী ভারত সরকার তথা ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আবারও আমরা শ্রী অমিত শাহজিকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ত্রিপুরা সরকারকেও স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। তো এটাই মূলত আমাদের আজকের যে প্রেস কনফারেন্সের যে বিষয়। গত 24 তারিখ মে 2025 আইপিএফটি দলের একটি রাজ্য সম্মেলন হয়েছিল। ওই রাজ্য সম্মেলনের মাধ্যমে আমাদের আইপিএফটি পার্টির যে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি, কেন্দ্রীয় কার্যকরী কমিটি, এই পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে আগামী 15 তারিখ জুন 2025 দুপুর 12টায় প্রেস ক্লাবে এই সংগঠনগুলো পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আর দ্বিতীয়ত যে বিষয় হলো বর্তমান যে রাজনৈতিক যে কারেন্ট ইস্যু, যে আপনারাও জানেন এটা মিডিয়া বন্ধুদের, আজ 8 তারিখ জুন 2025 আইপিএফটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা একটি প্রেস কনফারেন্স আহ্বান করা হয়েছে। এই প্রেস কনফারেন্সে আমি স্বপন দেববর্মা, জেনারেল সেক্রেটারি আইপিএফটি, আমার সঙ্গে আছেন আমার পাশে যিনি আমাদের শাখা সংগঠন ইয়ত আইপিএফটির প্রেসিডেন্ট বিকাশ দেববর্মা মহোদয়, উনি আছেন আমাদের ইয়ত আইপিএফটির অফিস সেক্রেটারি, পাশাপাশি ওনার নাম রবি দেববর্মা, এবং আমাদের ইয়ত আইপিএফটির এজিএস অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সহ সাধারণ সম্পাদক প্রদীপ দেববর্মা, ওনারা আছেন। তো আজকের এই প্রেস কনফারেন্সের মূলত 3টি বিষয় নিয়ে আমরা এই প্রেস কনফারেন্স রেখেছি। প্রথমত, গত 24 তারিখ মে 2025 আইপিএফটি দলের একটি রাজ্য সম্মেলন হয়েছিল। ওই রাজ্য সম্মেলনের মাধ্যমে আমাদের আইপিএফটি পার্টির যে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি, কেন্দ্রীয় কার্যকরী কমিটির যে 65 জন সদস্যদের নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা, অনুমোদন দেওয়া হয়েছিল। এই পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে আগামী 15 তারিখ জুন 2025 দুপুর 12টায় প্রেস ক্লাবে তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছে। উক্ত মিটিংয়ে পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যদের যেভাবে হোক অবশ্যই উপস্থিত থাকার জন্য আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের সেই কার্যকরী কমিটির সদস্যদের বলা হয়েছে। ওই মিটিংয়ে মূলত 2টা সিদ্ধান্ত নেওয়া হবে। 1 নাম্বার দলীয় বিষয় হলো, 1 নাম্বার তো হলো দলীয় বিষয়, যে আমরা গত রাজ্য সম্মেলনে
এই চলতি জুন মাসের মধ্যে আমাদের 25টা ডিভিশন এবং শাখা সংগঠন প্রাচীন যে ব্রাদারহুড অর্গানাইজেশন সংগঠন, ইউড আইপিএফটি, আইডাব্লিউএফটি, আটিসা, এই সংগঠনগুলো পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আর এই কমিটিগুলোকে সুন্দরভাবে আমরা সম্মেলনের মাধ্যমে যাতে করতে পারি তার জন্য একটা ডিস্ট্রিক্ট লেভেলে অবজারভার টিম গঠন করা হবে ওই মিটিংয়ের মাধ্যমে। দ্বিতীয়ত যে বিষয় হলো বর্তমান যে রাজনৈতিক যে কারেন্ট ইস্যু, যে আপনারাও জানেন এটা ইলিগেল ইমাইগ্রেন্ট বাংলাদেশি রোহিঙ্গা সম্পর্কিত আমাদের ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি যে বক্তব্য এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে নোটিফিকেশন অনুসারে যে 30 দিনের মধ্যে রোহিঙ্গা বাংলাদেশি বিদেশি যারা এখানে বিনা ডকুমেন্টসে যারা রয়েছে তাদেরকে চেক করে পুশব্যাক করার জন্য যে বলা হয়েছিল। তো আমরা এই প্রেস মিটের মাধ্যমে, প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে মাননীয় অমিত শাহজি, অনারেবল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি রাজ্য সরকারকে আমরা অনুরোধ জানাই যে ভারত সরকারের যে সিদ্ধান্ত অনুযায়ী তাদের গাইডলাইন অনুসারে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের রাজ্যেও তা অতি সত্বর এই নির্দেশ পালিত হোক, আমরা রাজ্য সরকারের কাছেও অনুরোধ রাখছি। ওইটাকে নিয়ে, এই ইস্যুকে নিয়ে আমরা ওই মিটিংয়ে আগামী 15 তারিখ জুনের যে মিটিংয়ে আমরা রিভিউ করব। তো কাজে আইপিএফটি এই প্রেস মিটের মাধ্যমে আইপিএফটি দলের কর্মীদের প্রতি দলের অনুরোধ থাকবে, আমাদের যে দলীয় কর্মীদের প্রতি আমাদের সেন্ট্রাল টিম পক্ষ থেকে অনুরোধ থাকবে যে কারোর অথবা কোনো দলের প্ররোচনায় পা না দিয়ে আইনকে নিজের হাতে যাতে তুলে না নেই, আমাদের পার্টির আইপিএফটি কর্মীদেরকে আমরা তা সতর্ক করা হয়েছে। কারণ ভারত সরকার এ নিয়ে দেশের রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, কোনো দল বিশেষকে নির্দেশ দেয়নি। কাজেই রাজ্য সরকারে এই বিষয়ে দায়িত্ব নেবেন। ভারত সরকারের নির্দেশ রাজ্য সরকার পালন করতে দায়বদ্ধ। ভারত সরকারের নির্দেশ রাজ্য সরকার পালন করছে কিনা তা নিয়ে ভারত সরকার যাচাই করবে। আইপিএফটি পার্টি সর্বক্ষণ এ বিষয়ে ফলো আপ অথবা নজর রেখে চলেছে। নির্ধারিত সেই 30 দিন অতিক্রান্ত হবার পর রাজ্য সরকারের পদক্ষেপের উপর আমরা পুনরায় রিভিউ করে আমাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।